আদ্য ওয়াশরুম থেকে ফিরে এসে চেয়ারে বসতে রং শান্ত গলায় বলল, আপনার ফোন এসেছিল। আদ্য টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে স্ক্রিনে চোখ বুলালো। পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সেই ক্ষীণ হাসিটাই অদ্ভুতভাবে রঙের বুকের ভেতর খসখস করে উঠল। কে ফোন করছিল? রং স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলো। ইম্পর্টেন্ট কেউ না, উত্তর দিয়েই আদ্য আবার ফোনের দিকে মন দিল। দ্রুত কিছু টাইপে করলো। রং নিঃশব্দে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কিছুক্ষণ পর আদ্য লক্ষ্য করলো রং প্লেটে খাবার শুধু নাড়াচাড়া করছে। কি হয়েছে, খাচ্ছ না কেন? আর খাবো না, চলেন বাড়ি ফিরে যাই। আদ্য মৃদু হেসে মাথা নাড়ল। আমি আগেই জানতাম তুমি খাবার শেষ করতে পারবে না। ঠিক আছে, চলো। বাড়ি ফেরার পুরো পথ জুড়ে রং অস্বাভাবিক চুপচাপ থাকে। আদ্য মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করলেও সে শুধু ছোট ছোট উত্তর দেয়, হ্যাঁ, না, জানি না। বাড়ি ফিরে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় সে। আদ্য ভাবে হয়তো সারাদিনের ধকলই কারণে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আর জোর করলো না। কিন্তু সেদিন রাতটা রঙের জন্য অসহনীয় হয়ে উঠল। বিছানায় শুয়ে থেকেও তার চোখে এক ফোঁটা ঘুম এলো না। বারবার মাথায় ভেসে উঠছিল সেই মেসেজটা, মিস ইউ। একটা মেয়ে কেন আদ্যকে এমন মেসেজ পাঠাবে? কে মেয়েটা? আর আদ্য সেটা দেখে হাসলো কেন? ভাবলেই বুকের ভেতর অদ্ভুত ব্যথা হচ্ছিল। নিজের অজান্তেই সে আদ্যকে নিয়ে কতটা ভাবতে শুরু করেছে। আজ যেন সেটা আরো স্পষ্ট হয়ে উঠল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল সে প্রশ্ন করতে পারছিল না। যদি আদ্য এমন কিছু বলে যা তার মনটা ভেঙে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আদ্য দেখল রং জানলার পাশে চুপচাপ বসে আছে, মুখটা অস্বাভাবিক গম্ভীর। সে কাছে এসে ভ্রু কুঁচকে বলল, গতকাল থেকে দেখছি মুখ গোমড়া করে বসে আছো, কি হয়েছে বলো তো? কিছু না। কিছু তো একটা হয়েছেই। বাড়ির কথা মনে পড়ছে নাকি কম্পিটিশন ভালো হয়নি বলে মন খারাপ? রং কোনো উত্তর দিল না, শুধু ধীর চোখে আদ্যর দিকে তাকিয়ে রইল। তার মন বলছে এখনই জিজ্ঞেস করতে, সিন্ডি কে, কিন্তু ঠোঁট পর্যন্ত এসে কথাগুলো আবার থেমে গেল। আদ্য তার কাছে এসে ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে তুলে নিল। কণ্ঠটা নরম হয়ে এলো, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ, কিন্তু কারণটা জানি না। তুমি যদি আমাকে বলো আমি সব ঠিক করে দেব। আমার উপর এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো? কথাগুলো শুনে রঙের বুকের ভার যেন খানিকটা হালকা হয়ে গেল। হ্যাঁ, আদ্যকে সে এতদিন ধরে চেনে। মানুষটা তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে এটা ভাবাটাও কি ঠিক? আদ্য আবার বলল, চলো আজ কোথাও ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। রং ধীরে মাথা নাড়ল। সে ঠিক করলো সময় বুঝে পড়ে সিন্ডির ব্যাপারে জিজ্ঞেস করবে। সেদিন আদ্য তাকে নিয়ে গেল দ্য ব্রিটিশ মিউজিয়াম, বিশাল জাদুঘরের প্রতিটা গ্যালারি ঘুরে ঘুরে দেখলো। রঙের মন পুরোপুরি ভালো হচ্ছিল না, সেটা আদ্য বুঝতে পারছিল। তাই বিকেলের দিকে সে রংকে নিয়ে গেল শপিংয়ে। রঙের শপ থেকে পছন্দের কাজ, তারপর ব্যাগ, জুতো, পারফিউম, ড্রেস। রং যেটার দিকেই 2 সেকেন্ড বেশি তাকিয়েছে আদ্য সেটাই কিনে দিয়েছে। রঙও দেশের সবার জন্য উপহার কিনলো। ইমপ্রো আরমানির ম্যাচিং ঘড়ি নিল সারফাস আর নিহার জন্য, আর আরিসের জন্য নিল ডিউর সেভেজ ইউজি পারফিউম। সারাদিন বাহিরে কাটানোর পর পরন্ত বিকেলে তারা অ্যাপার্টমেন্টে ফিরল। গাড়ি পার্ক করার পরই ওয়াচম্যান আদ্যকে কিছু বলার জন্য ডাক দিল। আদ্য তখন কয়েকটা শপিং ব্যাগ রঙের হাতে দিয়ে বলল, তুমি আগে উপরে যাও, আমি আসছি। রং মাথা নেড়ে ধীরে ধীরে লিফটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাটের সামনে এসে সে
থমকে দাঁড়ালো। দরজার সামনে এক অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। বারবার কলিং বেল চাপছে, আবার ফোনেও কাউকে কল দিচ্ছে। রং ভদ্রভাবে এগিয়ে গেল। মাফ করবেন, আপনি কি কাউকে খুঁজছেন? মেয়েটি তার দিকে তাকালো ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। আবার বেল চাপলো। রং এবার তাকে ভালোভাবে লক্ষ্য করলো। বয়স 25-26-এর মধ্যে হবে। ছোট করে কাটা চুল, কালো শর্ট ড্রেস, কিন্তু মার্জিত আত্মবিশ্বাসে ভরা ভঙ্গি। দেখতে বেশ আকর্ষণীয়। অপরিচিত মেয়েটির এই অবহেলা রঙের ভালো লাগলো না। সে দরজা খোলার জন্য সামনে এগোতেই মেয়েটি ভ্রু কুঁচকে বলল, হু আর ইউ? রঙও শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, আমার মনে হয় আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করেছি। হোয়াট? রং বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলল। সে বাংলায় কেন বলছে? তারপর আবার ইংরেজিতে বলল, আপনি আগে বলুন আপনি কে? মেয়েটি এবার ঠোঁট বাঁকিয়ে বলল, আমি এই অ্যাপার্টমেন্টের মালিকের গার্লফ্রেন্ড। মুহূর্তে রঙের শরীর শক্ত হয়ে গেল। গার্লফ্রেন্ড শব্দটা যেন কানের ভেতর বারবার প্রতিধ্বনি হতে লাগলো। সে অবিশ্বাস্য চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইল। আপনার নাম? সিন্ডি। মেয়েটি এবার খানিকটা অবাক হলো। হ্যাঁ, আমি সিন্ডি। কিন্তু তুমি কে? তুমি এই অ্যাপার্টমেন্টের পাসওয়ার্ডটা জানো কি করে? রঙের মনে হলো কেউ যেন তার বুকের ভেতরটা শক্ত করে চেপে ধরেছে। তাহলে তার সন্দেহ ভুল ছিল না। গত রাতে আর্দ্র ফোনে দেখা সেই মেসেজ এই মেয়েটাই পাঠিয়েছিল। সিন্ডি আবার প্রশ্ন করলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি কে? ঠিক তখনই পেছন থেকে আর্দ্র কণ্ঠ ভেসে এলো, সিন্ডি তুমি এখানে কি করছো? সিন্ডি ঘুরে তাকালো। তোমার সাথে দরকার ছিল। কিন্তু এই মেয়েকে? সে রঙের দিকে ইশারা করলো। আর্দ্র কিছু বলার আগেই রং গম্ভীর কাঁপা গলায় বলে উঠল, কেউ না, আমি কেউ না। কথাটা বলে সে দ্রুত পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে করিডোরটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইল। সিন্ডি আর আর্দ্র দুজনে হতভম্ব হয়ে সেই দিকে তাকিয়ে রইল। সিন্ডি ভ্রু কুঁচকে বলল, হে আর্দ্র, এই মেয়ে কে? তোমার ফ্ল্যাটে এভাবে ঢুকলো কেন? আর্দ্র কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর হালকা হেসে মাথা নাড়ল। ও সরি, ও আমার হবু স্ত্রী। সে শান্ত গলায় আরো যোগ করলো, ডোন্ট মাইন্ড হার রিয়েকশন। সকাল থেকে ওর মনটা একটু খারাপ। সিন্ডি অপ্রস্তুত হাসি দিল। সরি আর্দ্র, আমার মনে হয় আমি একটা ছোট ভুল করে ফেলেছি। আর্দ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কি? সিন্ডি ঠোঁট কামড়ে বলল, আমি ওকে বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড। এক সেকেন্ডের জন্য আর্দ্র যেন ঠিক শুনতে পেল না। হোয়াট? তার চোখ বিষমে বড় হয়ে গেল। তুমি এমন কথা কেন বলতে গেলে? সিন্ডি এবার আত্মরক্ষামূলক ভঙ্গিতে বলল, হেই, এখানে আমার দোষ নেই। আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম এই মেয়েটাই সেই 100 টাকার মেয়ে যার কথা তুমি বলেছিলে, যে বারবার তোমার ফ্ল্যাটে আসে, লেটার পাঠায়, দরজার সামনে ফ্লাওয়ার রেখে যায়। আমি ভাবলাম ওই হবে, তাই ইচ্ছে করে বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড, যেন ও দূরে থাকে। আমি কি জানতাম নাকি তোমার হবু স্ত্রী এখানে এসেছে? আর্দ্র গভীর নিঃশ্বাস ফেলল। কয়েকদিন ধরে সত্যি একটা কলেজে পড়ুয়া মেয়ে তাকে বিরক্ত করছিল। কখনো চিঠি, কখনো ফুল, প্রায় ফ্ল্যাটের দরজার সামনে কিছু না কিছু রেখে যেত। ব্যাপারটা অস্বস্তিকর হয়ে উঠায় আর্দ্র অফিসে একদিন কথাটা ক্যাজুয়ালি বলেছিল। তখন সিন্ডিও পরামর্শ দিয়েছিল ওয়াচম্যানকে বলে রাখতে, যেন কোনো অচেনা মেয়েকে বিল্ডিংয়ে ঢুকতে না দেয়। তারপর থেকেই ঝামেলাটা বন্ধ হয়েছিল, কিন্তু এখন নতুন ঝামেলা তৈরি হয়েছে। আর্দ্র চোখ বন্ধ করে কপালে হাত বুলালো। রং নিশ্চয়ই এখন ভাবছে সিন্ডি সত্যি তার গার্লফ্রেন্ড, তাই তো সে রাগ করে চলে গেল। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো সে কিছু বোঝানোর সুযোগই পেল না। রঙের সেই কাঁপা গলা এখনো কানে ভাসছে, আমি কেউ না। অদ্ভুতভাবে কথাটা তার বুকের কোথাও গিয়ে বিঁধল।
আর্দ্র আবার চোখ তুলে চিন্টির দিকে তাকালো। কিন্তু তুমি এখানে কেন? আসলে অফিসের কাজে তোমার কিছু হেল্প দরকার ছিল। জরুরি কিছু ফাইল ডিসকাস করতে চেয়েছিলাম। তারপর একটু থেমে দরজার দিকে তাকিয়ে বলল, তবে সত্যি বলতে এখন আমার মনে হচ্ছে তোমার আগে ওর পিছনে যাওয়া উচিত। আর্দ্র চুপ করে রইল। চিন্টি এবার হালকা হাসলো। ইউর ফুতুরে ওয়াইফ লুকস রিয়ালি আপসেট। ফুতুরে ওয়াইফ শব্দ দুটো শুনে আর্দ্রর চোখ অন্যমনস্ক হয়ে অ্যাপার্টমেন্টের বন্ধ দরজার দিকে চলে গেল। সিন্ডি আবার বলল, গো অ্যান্ড টেল হার দ্য ট্রুথ, আই উইল কাম লেটার। কথা শেষ করে সে লিফটের দিকে হাঁটতে শুরু করলো। করিডোরে নিস্তব্ধ হয়ে গেল। আর্দ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগালো। ভেতরে এখন রং কি করছে সেটা আন্দাজ করা খুব কঠিন না। মেয়েটা নিশ্চয়ই কাঁদছে। আর এই চিন্তাটাই অদ্ভুতভাবে তার বুকের ভেতর ভারী অনুভূতি তৈরি করলো। অ্যাপার্টমেন্টের দরজা খুলে ভিতরে ঢুকতে আর্দ্র থেমে গেল। চারপাশ নিস্তব্ধ, অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। ডাইনিং রুমে লাইট জ্বলছে। সোফার পাশে কয়েকটা শপিং ব্যাগ পড়ে আছে। কিন্তু পুরো বাড়িটা যেন প্রাণহীন লাগছে। আর্দ্র ধীরে ধীরে রঙের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিচু গলায় বলল, রং, আমি ভিতরে আসতে পারি? কোনো উত্তর এলো না। আর্দ্র গভীর নিঃশ্বাস ফেলল। তার ধারণা ছিল রং হয়তো চুপচাপ কাঁদছে। আর এই নীরবতা তার প্রমাণ। সে ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে ভিতরে ঢুকলো। রং, আমার তোমাকে কিছু বলার। কথা শেষ করার আগেই একটা বালিশ সজোরে এসে তার মুখে আঘাত করলো। গেট আউট। রঙের কণ্ঠ কেঁপে উঠল চিৎকারে, বের হয়ে যান আমার রুম থেকে। আর্দ্র কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে কান্না আশা করছিল, কিন্তু এই রাগ, এই কষ্টে ভরা রাগ, সেটা না। ধীরে ধীরে মুখ থেকে বালিশটা নামিয়ে সে রঙের দিকে তাকালো। রং বিছানার উপর দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল, পুরো মুখ ভেজা। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আর্দ্র বালিশটা পাশে রেখে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। রং, চকোলেট, আমার কথা শোনো। আমি আপনার কিছু শুনতে চাই না। রং দ্রুত চোখ মুছে ফেলল, কিন্তু নতুন জল আবার গড়িয়ে পড়ল। আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন। শেষ কথাটা বলতে গিয়েও তার গলা ভেঙে গেল। আমি ভেবেছিলাম আপনি লন্ডনে থাকতে চান বলেই দেশে ফিরতে চান না, তাই কখনো জোর করিনি, কখনো প্রশ্ন করিনি। সে কাঁপা চোখে আর্দ্রর দিকে তাকালো। কিন্তু আপনি মিথ্যে বলেছেন। আর্দ্র কিছু বলতে গেল। রং, তুমি যা ভাবছো না। রং কেঁদেই উঠল এবার। আপনি মিথ্যে বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। গলাটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। আর্দ্র চুপ করে তার দিকে তাকিয়ে রইল। রঙের প্রতিটা কথা যেন সোজা এসে বুকে লাগছে। রং আবার বলল, আপনি যদি আমাকে আর পছন্দ না করতেন শুধু বলেই পারতেন। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শুধু শুধু কেন অভিনয় করলেন? আপনি এখনো আমাকে ভালোবাসেন যখন আপনার জীবনে অন্য কেউ আছে? নাকি ভেবেছেন আমি আপনার লাভ লাইফে বোঝা হয়ে দাঁড়াবো? এমন যদি হয় তাহলে নিজেই আঙ্কেল আন্টিকে বলে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। এই কথাটা শোনার পর আর্দ্র আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকা সে রংকে নিজের বুকের মধ্যে টেনে নিল। রং হতভম্ব হয়ে গেল। পর মুহূর্তে নিজেকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো। আমাকে ছাড়ুন। কিন্তু আর্দ্র এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। না, তুমি আগে আমার কথা শুনবে। আমি কিছু শুনতে চাই না। রং হাত দিয়ে তার বুক ধাক্কা দিতে লাগলো, বারবার ছাড়ানোর চেষ্টা করলো। লেট মি গো। নো। আর্দ্র এবার চোখ বন্ধ করে তাকে আরো শক্ত করে আগলে নিল। তুমি আমার কথা না শুনে কোথাও যেতে পারবে না। রং রাগে কষ্টে
কাঁপছিল। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি মিথ্যে বলছেন, সব মিথ্যে। রং সিন্ডি মজা করছিল। ও যা বলেছে সব মিথ্যে। ও আমার গার্লফ্রেন্ড না, অফিসের কলিগ। রং সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো। চোখ দুটো এখনো ভেজা, কিন্তু দৃষ্টিটা তীক্ষ্ণ। অভিমানে কণ্ঠে কেঁপে উঠে, আমাকে বোকা ভাবেন? সে নিজে বলেছে উনি আপনার গার্লফ্রেন্ড। আর্দ্র ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। আর তুমি সেটা শুনে বিশ্বাস করে ফেললে? একবারও আমাকে জিজ্ঞেস করার দরকার মনে হলো না? কি জিজ্ঞেস করব? রং তিক্ত হাসলো। সেই হাসির ভেতর কষ্ট মিশে আছে। যে মানুষটাকে আমি নিজে সবকিছু ভেবে বসে আছি, তার মনে অন্য কেউ আছে কিনা। কথাটা বলেই সে মুখ ঘুরিয়ে নিল। আদৌ কয়েক সেকেন্ড ধীর হয়ে রইল, কারণ রং প্রথমবার এত স্পষ্টভাবে নিজের অনুভূতি স্বীকার করলো। রঙের মুখে ভালোবাসার স্বীকারোক্তি আর্দ্র বুকে আনন্দ ঝড় তুলে দেয়। ঠোঁটের কোণে অনিচ্ছাকৃত হাসি ফুটে উঠল তার। সে ধীরে ধীরে রঙের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি কাউকে ভালোবাসি না রং, শুধু তোমাকে ছাড়া। রং সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল, কিন্তু পর মুহূর্তে আবার রাগ ফিরে এলো। সে আবার চোখ তুলে তাকালো। মিথ্যে কথা, আমি গত রাতে আপনার ফোনে ওর মেসেজ দেখছি। আর মিস ইউ কোনো মেয়ে তার কলিগকে লেখে না। ও আর্দ্র এবার এমন ভঙ্গি করলো যেন পুরো রহস্যটা এখন বুঝেছে। সে রংকে ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর সিন্ডির চ্যাট খুলে ফোনটা রঙের সামনে ধরলো। ঠিক আছে, এবার পুরোটা পড়ো। রং প্রথমে মুখ ঘুরিয়ে রইল, যেন দেখবেই না, কিন্তু কৌতূহল আর অস্বস্তিতে তাকে শেষ পর্যন্ত হারিয়ে দিল। সে ফোনের দিকে তাকালো। প্রথম মেসেজ, আর্দ্র তুমি অফিসে আসছো না, তাই এখন আমাদের উপর কত চাপ পড়ছে জানো। দ্বিতীয় মেসেজ, ফাজিল বস এর আমাদের কোনো কাজেই পছন্দ হয় না, সারাদিন কানের সামনে বকবক করে। তৃতীয় মেসেজ, ছুটি শেষ করে তাড়াতাড়ি ফিরে এসে এই বস থেকে আমাদের বাঁচাও ভাই, উইল রিয়েলি মিস ইউ। শেষের লাইনটার দিকে রং অনেকক্ষণ তাকিয়ে রইল। গত রাতে সে পুরো মেসেজ পড়েনি, শুধু মিস ইউ শব্দটা দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। এখন পুরো ব্যাপারটাই অন্যরকম লাগছে। আর্দ্র ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, এখন বুঝতে পারছো? রং তীব্র মুখে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, কিন্তু সহজে হার মানার মেয়ে সে না। সঙ্গে সঙ্গে আবার বলল, তাহলে উনি আমাকে কেন বললেন উনি আপনার গার্লফ্রেন্ড? চিনে না জানে না এমন একটি মেয়েকে এমন কথা বলে ওনার লাভ কি? আর্দ্র এবার ধৈর্য ধরে পুরো ঘটনা খুলে বলল। সেই স্টকার মেয়ের ব্যাপার, সিন্ডির ভুল বোঝা, সব সব শুনে রঙের মুখে রাগ কিছুটা কমলেও সন্দেহ পুরোপুরি গেল না। সে ভুরু কুঁচকে বলল, তবুও এটা তো প্রমাণ করে না উনি আপনাকে পছন্দ করে না। আর্দ্র অবাক হয়ে তাকালো। রং আবার বলল, আর উনি এত রাতে আপনার বাসায় কেন আসবেন? আর্দ্র এবার হেসে ফেলল। রং, এখন এত রাত না, মাত্র 8টা বাজে। লন্ডনে এটা সন্ধ্যা হিসেবে ধরা হয়। রং সঙ্গে সঙ্গে চোখ ছোট করে তাকালো। রাত কম বলেই আপনার বাসায় আসতে পারবে? উনি জানেন না আপনি এই বাড়িতে একা থাকেন? রঙের গলায় এমন পসেসিভ রাগ যে আর্দ্র হাসি চেপে রাখা কঠিন হয়ে গেল। সে ঠোঁট কামড়ে হাসি চাপল। ওর বাসা এখান থেকে বেশি দূর না। আর সবচেয়ে বড় কথা, সিন্ডির একটা ছেলে আছে। রং হতভম্ব। কি? রঙের চোখ বড় বড় হয়ে গেল। উনি ম্যারিড? আপনি আগে বলেননি কেন? এবার তার মুখে স্পষ্ট অপরাধ বোধ ফুটে উঠল। আর্দ্র সেই সুযোগটা হাতছাড়া করল না। সে আহত ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিলে? রং চুপ। তুমি সরাসরি আমাকে আসামি বানিয়ে ফেললে, কোনো প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করলে। সে নাটকীয় ভঙ্গিতে চোখে হাত দিল। উল্টে আমাকে বালিশ দিয়েও মারলে।
রং এবার সত্যি অপ্রস্ত হয়ে গেল। আমি তো আর্দ্র আরো গম্ভীর মুখ বানালো। আমি জীবনে শুধু একটা মেয়েকেই ভালোবেসেছি, বছরের পর বছর অপেক্ষা করেছি তার জন্য। সে গভীর দুঃখী ভঙ্গিতে যোগ করলো, আর সে তুমি আমাকে বালিশ ছুঁড়ে আঘাত করতে। আর রঙের মুখে অপরাধ বোধ আর বিরক্তি মিশ্র অভিব্যক্তি ফুটে উঠল। আচ্ছা ঠিক আছে, এত ঢং করতে হবে না। আদর ঠোঁট চেপে হাসলো, কিন্তু পর মুহূর্তে রঙের মুখ আবার গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে আপনি দেশে ফিরছেন না কেন? আর্দ্র থেমে গেল। পরে ফিরবো। পরে কেন? রং এবার তার সামনে এসে দাঁড়ালো। বাংলাদেশে কি নেই যা এখানে আছে? তার চোখ আবার সন্দেহে ভরে উঠেছে। নিশ্চয়ই কেউ আছে, চিনতি না অন্য কেউ, যাকে ছেড়ে আপনি যেতে চান না। আর্দ্র বিরক্ত হয়ে কপালে হাত ঠেকালো। আবার শুরু করলে, বললাম তো তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাহলে ফিরছেন না কেন? রং এবার সত্যি জেদ ধরে ফেলেছে। আপনি যদি আমাকে এত ভালোবাসেন তাহলে আমার কাছে আসেন না কেন? ঘরটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে গেল। আর্দ্র চুপ করে তার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। এতে রঙের রাগ অভিমান আরো বেড়ে গেল। বলছেন না কেন? সবাই এত বলার পরও আপনি দেশে ফিরছেন না কেন? আরে তোমার সামনে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠল।